স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা দুঃসময়ে মানুষের যখন অর্থনৈতিকভাবে বিপর্যয়, তখন আসছে ভুতুরে বিদ্যুৎ বিল, যা স্বাভাবিকের থেকে কয়েক গুণ বেশি। শুধু ঢাকা নয়, সারা দেশের চিত্র এটি। সংশ্লিষ্ট অফিসে গিয়ে মিলছে না সদুত্তর, বরং দেয়া হচ্ছে বিল পরিশোধের চাপ। কিন্তু কর্তৃপক্ষ বলছেন, নির্দেশনা দেয়া আছে, নিকটস্থ অফিসে গেলেই সমাধান পাবেন গ্রাহকরা। তানজির মেহেদি জানাচ্ছেন বিস্তারিত। চিকিৎসক ফাহাদের বৈদ্যুতিক মিটারটি যে বিকল জানা ছিল না তার। জানার পর করোনার কারণে বদল করা সম্ভব হয়নি, ফলে রিডিং ছাড়াই তাকে ধরিয়ে দেওয়া হয়েছে বিদ্যুৎ বিলের বিশাল বোঝা। বেশ ঘোরাঘুরি করার পর একজন উপপ্রকৌশলীর সাথে আমার কথা হয়। উনি আমাকে যা বলল, আপনি মিটারটি চেঞ্জ করে ফেলেন এবং বিলটি পরিশোধ করে ফেলেন। আমার যদি মিটারটি নষ্ট হয়ে থাকে, তাহলে এই নষ্ট মিটারের বিলটি আমি কেন দেব? রাজধানীর নতুন বাজারে বিদ্যুৎ বিল পরিশোধ কেন্দ্রের ছবি এটি। অপেক্ষমান বেশিরভাগ গ্রাহকই বিল নিয়ে তুলেছেন আপত্তি। ভুতুরে বিলের যন্ত্রণায় বিরক্ত সবাই। আজকে 3 মাস ধরে ভাড়াটিয়া নাই, বিল আসছে 36,000 টাকা। এটা আমার দেখা গেছে 3 ডাবল বিল বেশি এসে পড়ছে। এই মাসে আন্দাজে বিল করা হয়েছে, মিটার রিডিং লেখা হয় নাই, পরের মাসে বিল ঠিক হয়ে যাবে, এটা বলবো। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বলছেন, করোনা সংক্রমণের কারণে বাড়ি বাড়ি গিয়ে মিটার চেক করা হয়নি, তাই এমনটা হয়েছে। এজন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বিলের অসামঞ্জস্যতা সমাধানের জন্য মে মাসের বিলে প্রত্যেক গ্রাহকের সঠিক মিটার রিডিং সংগ্রহ করা হয়েছে। সে মোতাবেক আমরা মার্চ মাসের বিল এবং এপ্রিল মাসের কম বা বেশি বিলের প্রকৃত রিডিং অনুসারে মে মাসের বিলে সেটা সমন্বয় সাধন করছি। ঢাকার বাইরের চিত্রেও ভিন্নতা নেই। বাড়তি বিদ্যুৎ বিলের বোঝা নিয়ে অভিযোগ কেন্দ্রে গিয়েও হচ্ছে না সুরাহা। 3 মাস একটা দোকান অফ ছিল, সেখানে মিনিমাম চার্জ আসার কথা, সেখানে 1495 টাকা বিল আসছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন, এ বিষয়ে অবগত তিনি। গ্রাহক ভোগান্তি কমাতে নেওয়া হয়েছে উদ্যোগ। ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো এই ম্যানুয়ালি মিটার গুলিতে না যেতে পেরে নিজেদের মতো করে অনেকে বিল করে, তো সেটাকে কারেকশন করতে হচ্ছে। এখন ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলিকে আমি দায়িত্ব দিচ্ছি যে এগুলিকে তাদের ভুলের অবস্থা তো গ্রাহক কেন ভোগ করবে, তাদেরকে এটা সারতে হবে। করোনাকালে বাড়িঘরে বিদ্যুতের ব্যবহার আগের তুলনায় বেড়েছে বলেও দাবি করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। বেসরকারি হাসপাতালে ভোগান্তির শেষ কোথায়? করোনা মহামারীতে চিকিৎসার নামে রোগীকে জিম্মি করা হচ্ছে। ভুয়া ও অযৌক্তিক বিল ধরিয়ে দিয়ে রোগী ও পরিবারকে নিঃস্ব করে দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের নজরদারির অভাবে বেসরকারি হাসপাতালগুলো বেপরোয়া হয়ে উঠেছে। তাদের ওপর কঠোর নজরদারি ও আইন প্রয়োগের ওপর তাগিদ দিচ্ছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সরকার কয়েকটি বেসরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসার ব্যবস্থা নেয়। গত মাস থেকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা শুরু করে। কিন্তু এই হাসপাতালের বিরুদ্ধে রোগীদের অভিযোগের শেষ নেই। সরকারের সঙ্গে চুক্তি থাকা অবস্থায় করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা থাকলেও বেশ কয়েকজন রোগীর কাছ থেকেই অর্থ আদায় করে। সম্প্রতি এক করোনা রোগীকে 30 মিনিট অক্সিজেন দিয়ে 86,400 টাকার বিল তুলে নেয়ার অভিযোগ উঠেছে। এটা হচ্ছে মহামারীর সময়ও মহামারী রোগ নিয়ে বেসরকারির দিকে যখন রাষ্ট্র ঠেলে দেয়, তখন জনগণের আর কোনো উপায় থাকে না, দুর্বৃত্তদের খপ্পরে তারা পড়তে পারে। রাজধানীর মালিবাগে প্রশান্তি বেসরকারি হাসপাতালে আইসিইউ বেডে না রেখেও রোগীকে আইসিইউর বিল ধরিয়ে দেওয়া হচ্ছে। বাড়তি বিল আদায়ের জন্য 12 ঘন্টা লাশ জিম্মি করার ঘটনাও ঘটেছে এই হাসপাতালে। প্রশান্তি নামক একটি বেসরকারি হাসপাতালে রোগীকে এবং রোগীর পরিবারকে যে অত্যধিক বিল রাখা হয়েছে। আমি এই সুবাদে দুটি মেসেজ দিতে চাই। আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, বিষয়গুলো আপনারা খতিয়ে দেখবেন। এটা অ্যাকশন নিতে হবে। এগুলো কারাপশন, এটা অ্যাকশন নিতে হবে না, এটা ক্রিমিনাল অফেন্স। এই যাদের কাছ থেকে নিচ্ছে সে একটা ইন্ডিভিজুয়াল লোক, তার আর কি জোর আছে এত বড় একটা আল্লাহ লোকের এগেইনস্টে কিছু করতে গেলে? করোনা মহামারীকালে বেসরকারি হাসপাতালগুলোকে আরো মানবিক হতে বলছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে দুর্বৃত্তদের খপ্পর থেকে রোগীদের রক্ষা করতে সরকারকে কঠোর হতেও বলছেন তারা। সাধারণ মানুষ
মানুষদের ভোগান্তি হয় এমন কোনো কাজ যেন কোনো হাসপাতাল করতে না পারে, সেদিকে কিন্তু সরকারকেই নজরদারি করতে হবে। নির্ধারণ পর্যায় থেকে এটা থেকে কি নিতে পারবে, কি হবে সেটা যেমন বেঁধে দেওয়া, অ্যাট দি সেম টাইম তাদের তদারকিটা সরকারকেই করতে হবে। দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে বেশিরভাগ বেসরকারি হাসপাতালে চিকিৎসা বন্ধ রাখার অভিযোগও রয়েছে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। আগামীকাল শুক্রবার থেকে রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র বাংলাদেশ ICDDRB করোনা শনাক্তের পরীক্ষা শুরু করবে। আগ্রহীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। প্রতিটি নমুনা পরীক্ষায় খরচ পড়বে ৩৫০০ টাকা। অনলাইন ব্যাংকিং বা ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। প্রতিদিন সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। রিপোর্ট দেওয়া হবে পরবর্তী 24 থেকে 48 ঘন্টায়। বুধবার সন্ধ্যা 6টার পর থেকে অনলাইনে নিবন্ধন শুরু করা যাবে। ICDDRB এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রোগীর সঙ্গে একজন ব্যক্তি থাকতে পারবেন, তবে তাকে অবশ্যই মাস্ক সহ অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। চব্বিশ ঘন্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩,৪৬২ জন। ঝরে গেছে আরও ৩৭ প্রাণ। বুধবার দুপুরে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইনে ব্রিফিংয়ে তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এই ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১,২২,৬৬০ জন এবং মোট মৃত্যু হয়েছে ১,৫৮২ জনের। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৭,২৪৩টি এবং পরীক্ষা হয়েছে ১৬,৪33টি। এছাড়া নতুন করে ২,০৩১ জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯,৬৬৬ জন। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,৪৬২ জন। শনাক্তের হার ২১.০৭%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১,২২,৬৬০ জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন ২,০৩১ জন এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৪৯%। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯,৬৬৬ জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৭ জন এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৯%। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১,৫৮২ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ফেরদৌস আহমেদ। বুধবার রাত ৮টার দিকে তিনি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ফেরদৌস আহমেদ প্রায় 2 সপ্তাহ ধরে সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাকে প্লাজমাও দেওয়া হয়েছিল। বিচারকের মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক গভীর শোক প্রকাশ করেছেন। এরই মধ্যে নিম্ন আদালতের ২৬ জন বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 4,৮২,০০০ আর মোট আক্রান্ত ছাড়িয়েছে 94,35,০০০। ব্রাজিলে মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে গেল 24 ঘন্টায় সবশেষ হিসেবে আরও প্রায় 400 মানুষের প্রাণহানি ঘটেছে। ভারতের অবস্থাও বেহাল। দেশটিতে একদিনে প্রায় 17,০০০ মানুষ কোভিড-19 আক্রান্ত হয়েছে, মারা গেছে 423 জন। তবে ইউরোপের করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। আসছে জুলাইয়ের শুরুতে লকডাউন শিথিল করছে ব্রিটেন। তবে স্বস্তির খবর হলো, বিশ্বব্যাপী এ পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় ৫১ লাখ মানুষ। এদিকে ব্রিটেনের অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিন চূড়ান্ত সাফল্যের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। এবার ভ্যাকসিনটির শূকরের দেহে প্রয়োগেও পাওয়া গেছে আশাব্যঞ্জক ফলাফল। করোনা ভাইরাসে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর সেরে উঠলেও রোগীদের উল্লেখযোগ্য এক অংশের ফুসফুস স্থায়ী ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা। হাজার হাজার রোগীকে এজন্য পরীক্ষার জন্য হাসপাতালে ডাকার প্রয়োজন পড়বে বলে দেশটির চিকিৎসকদের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ফুসফুসের টিস্যু এই ক্ষতিগ্রস্ত হওয়াটা পালমোনারি ফাইব্রোসিস নামে পরিচিত। এই ক্ষতি আর সারানো যায় না।
উপসর্গগুলোর মধ্যে থাকে মারাত্মক শ্বাসকষ্ট, কাশি ও ক্লান্তি। ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস NHS জানিয়েছে তারা এই রোগীদের জন্য বিশেষায়িত পুনর্বাসন কেন্দ্র খুলছেন। সেরে ওঠা রোগীদের হাসপাতাল ছাড়ার 6 সপ্তাহ পর করা এক এক্সরেতে ফুসফুসে মোটা সাদা দাগ দেখা গেছে, যা পালমোনারি ফাইব্রোসিসের প্রাথমিক লক্ষণ নির্দেশ করে। ব্রিটেনের অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিন চূড়ান্ত সাফল্যের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। এবার ভ্যাকসিনটি শূকরের দেহে প্রয়োগেও পাওয়া গেল আশাব্যঞ্জক ফলাফল। মঙ্গলবার ভ্যাকসিনটির প্রস্তুতকারী সহযোগী কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা এ তথ্য জানিয়েছে। এদিকে ভ্যাকসিনটির আবিষ্কার হলে সবার সঙ্গে ভাগাভাগি করার চীনের অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে বৈশ্বিক ভ্যাকসিন ও টিকা জোটের প্রধান সেথ বার্কলি। আসমাতুলি টেস্ট রিপোর্ট। টেডক্স 1nCoV-19 ভ্যাকসিনটি তৈরি করছেন মূলত ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। আর এই বিজ্ঞানীরা ভ্যাকসিনটির উন্নয়ন এবং উৎপাদনের জন্য কাজ করছেন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে। তারা জানান অক্সফোর্ডের তৈরিকৃত কোভিড-19 ভ্যাকসিনটি শূকরের দেহে 1 ডোজের পরিবর্তে 2 ডোজ প্রয়োগ করায় তাতে উচ্চ মাত্রার অ্যান্টিবডি তৈরি করেছে। আর এই আশাব্যঞ্জক ফলের মধ্য দিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিনটি চূড়ান্ত সাফল্যের সম্ভাবনা আরও এক ধাপ বাড়ল। এছাড়া ভ্যাকসিনটি ইতিমধ্যে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের দ্বিতীয় ধাপে রয়েছে। বিশ্বজুড়ে কোভিড-19 অন্তত 1 ডজন ভ্যাকসিন মানবদেহে পরীক্ষার পর্যায়ে রয়েছে। এছাড়া শতাধিক ভ্যাকসিন তৈরির বিভিন্ন ধাপে রয়েছে। তবে কোনো ভ্যাকসিনেই এখন পর্যন্ত ট্রায়ালের তৃতীয় ধাপ উতরাতে পারেনি। তবে চীনের বিজ্ঞানীদের তৈরি অন্তত 6টি সম্ভাব্য করোনা ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এই ঘটনায় সম্প্রতি চীন অঙ্গীকার করেছে তারা ভ্যাকসিন আবিষ্কার করতে পারলে তা বিশ্বব্যাপী সরবরাহ করবে। আর বেইজিংয়ের এই অঙ্গীকারকে সাধুবাদ জানিয়েছে বৈশ্বিক ভ্যাকসিন ও টিকা জোটের প্রধান সেথ বার্কলি। আসমাতুলি, নিউজ 24। বাংলাদেশ থেকে সৌদি আরবে হজে যাওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন 12 জুলাই থেকে তারা টাকা ফেরত পাবেন। হজ বিষয়ক সভা শেষে কথা জানিয়েছেন হাব সভাপতি। প্রাক নিবন্ধন ও নিবন্ধন যথারীতি 2021 সালের প্রাক নিবন্ধন ও নিবন্ধন হিসেবে কার্যকর থাকবে। 2021 সালে কোনো কারণে হজ প্যাকেজের ব্যয় বৃদ্ধি বা হ্রাস পেলে তা বর্তমানে হজ যাত্রীর জমাকৃত অর্থের সমন্বয় করা হবে। কোনো হজযাত্রী হজের টাকা উত্তোলন করতে চাইলে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য অনলাইনে মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করবেন এবং কোনো প্রকার সার্ভিস চার্জ কাটা ছাড়াই তাকে তার অর্থ ফেরত দেওয়া হবে। তবে এবছর যারা নিবন্ধন করেছেন তারা 2021 সালে অগ্রাধিকার পাবেন বলে আশ্বস্ত করেছেন হাব সভাপতি। 2020 সালে হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন তারা তাদের নিবন্ধন অব্যাহত রাখলে 2021 সালে প্রায়োরিটি বেসিসে হজে গমন করতে পারবেন। আর যদি ওনারা টাকা ফেরত নেন তাহলে টাকা ফেরত নিতে পারবেন, তবে তাদের নিবন্ধন এবং প্রাক নিবন্ধন বাতিল হবে। এই ক্ষেত্রে আগামী 12 তারিখের পর থেকে অনলাইনে আবেদন করে নিবন্ধন এবং প্রাক নিবন্ধন বাতিল করে টাকা এনক্যাশ করতে পারবেন। 3 গুণ বেশি ভাড়া নিয়েও বিশেষ বিমানে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারছে না বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি, এমন অভিযোগ যাত্রীদের। সেই সাথে আন্তর্জাতিক রুটে ফ্লাইট এবং যাত্রী সংখ্যা বাড়ায় এয়ারপোর্টেও পুরোপুরি সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। এমন বাস্তবতা অনুধাবন করে এরই মধ্যে বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তবে সংস্থার চেয়ারম্যান জানান স্পেশাল ফ্লাইটের বিষয়টি তাদের এখতিয়ারভুক্ত নয়। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জাসমিন সোমা। সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকা রুটে বাংলাদেশ বিমানের একটি স্পেশাল ফ্লাইটের চিত্র এটি। যাত্রীর পাশের সিটটি খালি থাকবে এমন কথা বলে স্বাভাবিকের চেয়ে 3 গুণেরও বেশি ভাড়া নিয়েছিল বিমান, কিন্তু তার কিছুই মানেনি রাষ্ট্রীয় এয়ারলাইন্স সংস্থাটি, এমন অভিযোগ যাত্রীদের। ওরা যে ভাড়াটা নিচ্ছে এই ভাড়ার কারণে একটা সিট মাঝখানে খালি থাকার কথা ছিল, কিন্তু কোনো খালি রাখে না। আমাদের মতো ওয়ার্কারদের জন্য এটা অনেক বেশি, শুধু একসাথে বসানো না, মানে কোনো ধরনের কোনো ডিসিপ্লিন নেই। তবে সিট খালি রাখার প্রতিশ্রুতি দেয়নি বিমান। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগটিও অযৌক্তিক বলছেন বাংলাদেশ বিমানের এমডি ও সিইও মুকাব্বির হোসেন। পাশাপাশি বসলেও এটা হেলথ হ্যাজার্ডের কোনো কারণ নাই। আমরা তো কাউকে জোর করি নাই, আমি তো ফ্লাইট দিতেও চাই নাই, আমরা কেবল কস্টিংটা নিছি।
অভ্যন্তরীণ রুটে যাত্রী না থাকলেও আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক ও স্পেশাল ফ্লাইটে যাত্রীর চাপ ক্রমেই বাড়ছে। দীর্ঘ হচ্ছে ইমিগ্রেশন স্বাস্থ্য পরীক্ষার লাইন, যেখানে চাইলেও নিশ্চিত করা যাচ্ছে না সামাজিক দূরত্ব। অবশ্য বাস্তবতা বুঝতে পেরে এরই মধ্যে কয়েকটি ফ্লাইট স্থগিত করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তবে বিশেষ ফ্লাইটের ব্যাপারে তাদের কোনো এখতিয়ার নেই বলছেন সংস্থাটির চেয়ারম্যান। যারা এটা অ্যারেঞ্জ করতেছে, মনে করেন ফরেন মিনিস্ট্রি, এটা স্পেশাল সার্কামস্টেন্সে তাদের আনা হচ্ছে। এখানে এয়ারলাইন্স তো এটার জন্য রেসপন্সিবল না, এদেরকে চার্টার করা হচ্ছে এদেরকে আনার জন্য। যদি ইমিগ্রেশনে ওটা মেনটেন না করা হয়ে থাকে, ওটার ব্যাপারে আমি ইনকোয়ারি করবো এখনই। আইইডিসিআর এর তথ্য অনুসারে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো দিয়ে গত 24 ঘন্টায় 550 এবং মার্চ থেকে এ পর্যন্ত প্রায় 3.5 লাখ যাত্রী এসেছে বাংলাদেশে। একদিকে বিমানে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হচ্ছে না, অন্যদিকে ফ্লাইট সংখ্যা বাড়ার সাথে সাথে এয়ারপোর্টেও বাড়ছে যাত্রীর চাপ। তাই করোনা ঝুঁকি এড়াতে এভিয়েশন সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও বেশি সতর্কতা ও আন্তরিকতার সাথে কাজ করা উচিত বলে মনে করছেন যাত্রীরা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। অনৈতিকভাবে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্বদেশ কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে আটক করেছে র্যাব। একই সঙ্গে ওই প্রতিষ্ঠান থেকে নকল হ্যান্ড স্যানিটাইজার সামগ্রীও জব্দ করা হয়। বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মতিঝিলের স্বদেশ কর্পোরেশনের প্রধান কার্যালয়ে অভিযান চালান র্যাবের ভ্রাম্যমাণ আদালত। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রতিষ্ঠানটি জামানতের বিপরীতে গ্রাহকদের লাভ দেওয়ার কথা বলে সারা দেশের 4 থেকে 5 হাজার গ্রাহকের কাছ থেকে 15 থেকে 20 কোটি টাকা সংগ্রহ করে। কিন্তু লভ্যাংশ না দেওয়ায় গ্রাহকরা প্রতিবাদ করে তাদের চেক দেওয়া হয়। তাদের ব্যাংক অ্যাকাউন্টে গেল 2 বছর ধরে কোনো টাকা না থাকায় সব চেকই ডিসঅনার হয়। আটকরা তাদের দোষ স্বীকার করায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাইফুল কবিরকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 2 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলাও করা হবে। গোডাউনে আপনার অনুমোদিত ভেজাল মানহীন আপনার হ্যান্ড স্যানিটাইজার বলুন বা এবং বিভিন্ন জুস যেগুলো বাচ্চারা খায়, তারপরে মসকিউটো কয়েল যেগুলো সম্পূর্ণ অনুমোদনহীন, তাছাড়া আরও নানাবিধ আপনার ফ্লোর ক্লিনার থেকে শুরু করে নানাবিধ এখানে আপনার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী রয়েছে যার কোনো প্রকার অনুমোদন নেই। ভোলার মেঘনায় মাদার ভেসেল থেকে গম নিয়ে ঢাকায় যাওয়ার পথে পেছন থেকে রুকনুর 19-এর সজোরে ধাক্কায় বসুন্ধরা গ্রুপের পণ্যবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার বিকেলে মেঘনার রামগতি সেলিম বাজারের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বসুন্ধরা গ্রুপের পণ্যবাহী জাহাজ MBSA বাসারে থাকা 1950 মেট্রিক টন গম পানিতে ডুবে যায় এবং এ জাহাজের মাঝ বরাবর ছিদ্র হয়ে ব্যাপক ক্ষতি হয়। জাহাজের মাস্টার মোহাম্মদ ইউসুফ জানান, রামগতির সেলিম বাজার এলাকায় পেছন থেকে অবৈধভাবে ওভারক্রসিং করতে গিয়ে সজোরে ধাক্কা দেয় রুকনুর 19। এতে MVSA বাসারের মাঝখানের হেজ ছিদ্র হয়ে গমের মধ্যে পানি ঢুকে পড়ে। এতে প্রায় 5 কোটি টাকার পণ্য এবং 8 কোটি টাকার জাহাজ মিলে মোট 13 কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় যথাযথ কর্তৃপক্ষের বরাবর বসুন্ধরা গ্রুপের পক্ষে ক্ষতিপূরণের মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দর্শক, এই ঘটনার সবশেষ অবস্থা আমাদের টেলিফোনে জানিয়েছেন আমাদের ভোলা প্রতিনিধি জনু রায়হান। ঢাকার যে নৌরুটটি, এটি ভোলা এবং চাঁদপুরের এই এলাকায় মেঘনা নদী হয়ে যায়। তো সেখানে ভোলার উপকূলের কাছাকাছি একটি সরু খাড়ি রয়েছে। অধিকাংশ কার্গো জাহাজগুলো এই খাড়ি ব্যবহার করে। তো আমার সাথে ভোলা নদী বন্দরের বন্দর কর্মকর্তা কামরুজ্জামানের সাথে কথা হয়। তিনি জানান যে চট্টগ্রাম থেকে ঢাকার যে নৌ রুট, বিশেষ করে পণ্যবাহী জাহাজগুলো এই রুটটি ব্যবহার করে এবং ভোলার উপকূলবর্তী যে খাড়ি রয়েছে সেটি ব্যবহার করে। কিন্তু খাড়িটি তুলনামূলক কিছুটা সরু হয়, এখানে জাহাজগুলোর যাতায়াতের সমস্যা হয়। তিনি আরো জানান যে এই জাহাজগুলো তদারকির ক্ষেত্রে তাদের বিশেষ কোনো ভূমিকা নেই। পুরা জেলায় তাদের মাত্র 4 জন স্টাফ রয়েছে, যা দ্বারা তারা কেবলমাত্র যাত্রীবাহী নৌযানগুলোই দেখভাল করে থাকেন। এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায় যে ভোলার এই খাড়ি ব্যবহারকারী যে কার্গো জাহাজগুলো রয়েছে, এরা কোনো নিয়ম শৃঙ্খলা মানে না।
কে কার আগে যাবে এই প্রতিযোগিতায় মত্ত থাকে, যে কারণে প্রায় সময় এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। এদিকে দৌলত খান থানার ওসির সঙ্গে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে তিনি বসুন্ধরা গ্রুপের একটি জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে এই খবরটি পেয়েছেন, তবে জাহাজ কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাননি। এ ছিল আমার কাছে সর্বশেষ। ফ্রন্টলাইন ফাইটার হিসেবে ডাক্তার, নার্স, সাংবাদিক ও পুলিশ সবার কথাই আসছে আলোচনায়, নানা খবর আসছে গণমাধ্যমেও। কিন্তু করোনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা পরিচ্ছন্নতা কর্মীর কথা কেউ কি ভেবেছেন? সর্বোচ্চ স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করে চলায় পরিচ্ছন্নতা কর্মীদের নেই কোনো সুরক্ষার ব্যবস্থা, না আছে কোনো প্রণোদনার সুযোগ। আরও জানাচ্ছেন আলী তালুকদার। ট্রলিতে ড্রাম, তাতে রয়েছে করোনা আক্রান্ত রোগীদের ব্যবহৃত সরঞ্জাম। হাসপাতালের ভেতর থেকে এভাবেই ট্রলি ঠেলে প্রতিনিয়ত বের হন পরিচ্ছন্নতা কর্মীরা। পায়ে হেঁটেই তাদের গন্তব্য হাসপাতালের বাইরে, যেতে হয় কয়েকশো গজ দূরে সিটি কর্পোরেশনের নির্ধারিত আবর্জনা ফেলার স্থানে। পর্যাপ্ত সুরক্ষা ছাড়া খালি করছে ড্রাম ভর্তি আক্রান্ত রোগীদের ব্যবহৃত মাস্ক, হ্যান্ড গ্লাভস, রোগীর ফেলে দেয়া খাবারের অবশিষ্ট। আক্রান্ত হবার ঝুঁকি থাকার পরও থেমে নেই তাদের প্রতিনিয়ত পরিচ্ছন্নতার কাজ। বলছেন খুব কাছ থেকে পজিটিভ রোগীদের সেবায় আক্রান্তর ঝুঁকি থাকলেও দায়িত্ব পালনে পিছপা নন তারা। আমরা তো মোটামুটি ঝুঁকিতে আছি, তারপরেও যখন দেখা যায় যে হাসি কাশি এগুলো আছে তখন ডক্টর আছে, আমাদের স্টাফরা আছে, আমাদের স্টাফদের মধ্যে অনেকে আক্রান্ত হয়েছে, পজিটিভও হয়েছে এবং হসপিটাল ভর্তিও। এরই মধ্যে করোনা রোগীদের পাশে থেকে আক্রান্ত হয়েছে বহু পরিচ্ছন্নতা কর্মী, কিন্তু তাদের হিসাব কেউ রাখেনি। আমার ডিউটি শেষ হলে আমি আল্লাহ সম্ভব করাই না, ঢুকে যেটা লাগে বা সেই স্টাফের সাথে ইঞ্জেকশন, অক্সিজেন যেটা লাগে রুগীর সাথে আমরা সবসময় থাকি। সব কিছুতে আমরাই করি রুগী, কিন্তু আমাদের ওই সিফটিটা দেয় না। ওই সিফটিটা দেয় হলো ডাক্তারদেরকে। যেমন নার্সের ডিউটি হলো 7 দিন, আমাদের ডিউটি হলো 14 দিন। করোনা আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত এসব পরিচ্ছন্নতা কর্মীরা দাবি করেন পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা দেয়ার। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। প্রতিনিয়ত বাড়ছে কর্মহীনদের সংখ্যা। করোনা মহামারীর এই সময়ে যখন অর্থনীতি সংকটে, তখন বন্ধ হচ্ছে অনেক প্রতিষ্ঠান। কেউ বা ব্যয় কমানোর নানা উপায় খুঁজছেন। সব মিলিয়ে কর্ম হারানো মানুষের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আর এই সারিতে অস্থায়ী কিংবা খণ্ডকালীন কর্মী এবং শ্রমিকের সংখ্যা তুলনামূলক বেশি। কর্ম হারানোর ঝুঁকিতে আছেন প্রবাসীরাও। এই সংকট কাটাতে এখনই কর্ম পরিকল্পনা তৈরি করে কাজ শুরু করার আহ্বান সংশ্লিষ্টদের। নাজিয়া কনা রিপোর্ট। করোনাকালে মানুষের স্বাভাবিক জীবন জীবিকাই এখন বড় হুমকির মুখে। স্থবির বিশ্ববাজার, সংকটে দেশীয় বাজারও। ফলে বাড়ছে অর্থ সংকট, যা কবে কাটবে তাও অনিশ্চিত। এমন অনিশ্চয়তায় কর্মহীন মানুষের সারিও দীর্ঘ হচ্ছে, কারণ বন্ধ হওয়ার পথে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। কেউ কেউ মুনাফা নয়, টিকে থাকার চেষ্টাতেই ব্যয় কমাচ্ছেন প্রতিষ্ঠানের। তবে ব্যয় কমানোর পথ যেন কেবল কর্মী ছাঁটাই। এজন্য যেসব পেশাজীবীর কর্ম আছে তারাও কর্ম হারানোর শঙ্কায় ভীত। 2016-17 অর্থ বছরে শ্রমশক্তি জরিপের তথ্য পর্যালোচনা করে চলমান কোভিড-19 মহামারীর প্রভাবে দেশের 1,30,00,000 মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছে বলে জানায় এসডিজি প্ল্যাটফর্মও। আমাদের ধারণা, আমরা বলছি 1,30,00,000 মতো, কিন্তু যদি আমরা সাম্প্রতিকতম জরিপের ফলাফল পেতাম, এটা প্রায় 2 কোটির কাছাকাছি চলে যেত। অর্থ যোগান দেওয়া, ঋণ যোগান দেওয়া, সহায়তা দেওয়া, কৃষককে ভালো বীজ দেওয়া, সার দেওয়া, এইগুলা যদি আমরা ঠিক মতো করতে পারি এবং আমাদের সরকার করছে। সরকারের ঋণের প্রস্তাব দিচ্ছে, কিন্তু প্রকৃত যারা ঋণ গ্রহীতা তারা সেটা পাচ্ছে না। এবং অপরদিকে যেটা প্রয়োজন সেটা হলো যে শুধুমাত্র ঋণ দিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করা যাবে না। এখানে একটা বড় অংশ আছে যারা প্রথাগতভাবে দরিদ্র না, কিন্তু এখানে এখন আসছে, তাদের জন্য কোনো না কোনো ধরনের সরকারি ভাতার ব্যবস্থা করতে হবে। এমনিতেই দেশে বেকার সমস্যা প্রকট, নতুন করে করোনাকালে এই সংখ্যা আরো বাড়ছে। অর্থনীতির এই সংকট সহসাই কি কাটবে? আমরা মনে করি পারবো, কারণ আমরা একা নই। সারা বিশ্বই করোনা আক্রান্ত
উন্নত দেশগুলো মতো ফিরে আসতে চায় তাদের আগের জায়গায়, তারাও খুলে দিচ্ছে। বিশ্ব এটার প্রতি কি পরিস্থিতিতে যাবে সেটাও এখনো অনিশ্চিত আছে। কিন্তু কেউ যদি মনে করেন খুব দ্রুততার সাথে আমরা এটা পার হয়ে যাব জুনের শেষে বা জুলাই মাসে, তাহলে এটা অবাস্তব চিন্তার অংশ হিসেবে প্রথম ধাক্কা যারা কাজে ছিল তাদেরকে কাজে নিয়ে আসা, তারপরে যখন গ্রোথ হবে আরো নতুন শ্রমিকের কাজ পাবে। আমার মনে চলমান প্রক্রিয়া একটু সহিষ্ণুতা ধৈর্যের দরকার। সারা বিশ্বেই চলছে কম বেশি কর্মী ছাঁটাই। দেশে চাকরি না পেয়ে যারা বিদেশ গিয়ে কাজ করছেন সে প্রবাসীরাও এখন চাকরি হারানোর শঙ্কায়। এজন্য সংকট কাটাতে কার্যকর কর্মপরিকল্পনা ঠিক করার পরামর্শ বিশ্লেষকদের। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। অর্থ মানব পাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার বাংলাদেশের লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহীদ ইসলাম পাপুলকে 21 দিন কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন দেশটির পাবলিক প্রসিকিউটর। বুধবার এই আদেশ দিয়ে তাকে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আরব টাইমস অনলাইনে এ খবর প্রকাশ করা হয়। এদিকে কুয়েতের পাবলিক প্রসিকিউটরের সুপারিশে এমপি শহীদ ইসলাম পাপুলের প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করতে যাচ্ছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক, এমনটাই জানিয়েছে আরব টাইমস। এমপি পাপুলের প্রতিষ্ঠানের আর্থিক সম্পদের পরিমাণ প্রায় 50 লাখ কুয়েতি দিনার। এর মধ্যে 30 লাখই হচ্ছে প্রতিষ্ঠানের মূলধন। মানব পাচার, অবৈধ ভিসা বিক্রি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ ওঠায় এমপি পাপুল এবং তার প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের সুপারিশ করা হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে গত 6 জুন কুয়েতের মুশরেফ আবাসিক এলাকা থেকে পাপুলকে গ্রেফতার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। করোনা ভাইরাস সংকটে রপ্তানি আয়ে ভাটা পড়লেও প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের সঙ্গে আন্তর্জাতিক ঋণ সহায়তার অর্থ যোগ হওয়ায় বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন প্রথমবারের মতো $35 বিলিয়ন ছাড়িয়েছে। বুধবার দিনের শুরুতেই বাংলাদেশের রিজার্ভ $3,500 কোটি ছাড়িয়ে যায়। প্রতি মাসের আমদানি ব্যয় বাবদ $4 বিলিয়ন খরচ ধরলে এই রিজার্ভ দিয়ে প্রায় 9 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। মহামারীর মধ্যেও প্রবাসীরা দেশে পরিবারের জন্য টাকা পাঠানো অব্যাহত রেখেছেন। সঙ্গে কোভিড-19 মহামারী মোকাবেলায় IMF-এর $73 কোটি 20 লাখ জরুরি সহায়তার অর্থ যোগ হওয়ায় গেল 3 জুন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভ $34 বিলিয়ন ছাড়ায়। 3 সপ্তাহের ব্যবধানে সেই রিজার্ভ বেড়ে $35 বিলিয়ন মাইল ফলক অতিক্রম করল। চট্টগ্রামের জালালাবাদের পাহাড়ি এলাকায় অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে প্রশাসন। বুধবার সকালে অভিযান পরিচালনাকারীদের উপর হামলার ঘটনাও ঘটেছে। প্রশাসন জানায়, বর্ষার শুরুতে ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাসকারীদের সরে যেতে নোটিশ দেওয়া হয়। এতদিনে সেখান থেকে কেউই সরেনি। চলতি মৌসুমে আরও বৃষ্টির সম্ভাবনা থাকায় সকালে 5 জন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে অভিযান শুরু করে জেলা প্রশাসনের সময় উচ্ছেদকারী দলের উপর হামলা চালায় বসবাসকারীরা। হামলায় ম্যাজিস্ট্রেটের 2 জন সহকারী আহত হন। এই ঘটনায় 8 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উচ্ছেদ অভিযান চালানো হয়। আসি বলে গেছে, সকালে আসি ভাঙিয়ে দিছে, আমাদেরকে বাইরে হওয়ার কোনো ব্যবস্থা করে দেয় না। আমরা বলা তো উচিত আসলে না, বলে ঘরগুলো ভাঙ্গা পড়বো, তোমরা চলে যাও, তাহলে তো আমরা চলে যাইতাম। বর্ষাকালে যে ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে ওদেরকে সরে দেওয়া হচ্ছে। সবার সম্মিলিত চেষ্টায় কিন্তু আমরা এই যে বাধা এসেছিল সেটি কিন্তু আমরা ইতিমধ্যে মোকাবেলা করেছি। এরিয়া আমাদের এখন পুরো নিয়ন্ত্রণ রয়েছে। বরিশালের বাবুগঞ্জে 70 বছরের বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত জাকির শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী বৃদ্ধার ছেলে তার করা ধর্ষণ মামলায় মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, পরিবারের অন্য সদস্যরা ঢাকায় অবস্থান করায় গ্রামের বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধা। এই সুযোগে বাড়ির পাশের পরিত্যক্ত ঘরে সহযোগীদের নিয়ে জুয়া ও মাদকের আড্ডা বসাত স্থানীয় বখাটে জাকির শিকদার। অতিষ্ঠ হয়ে ওই বৃদ্ধা প্রতিবাদ করেন এবং একই সাথে পুলিশের ভয় দেখান। এই ঘটনার প্রতিশোধ নিতে সোমবার রাতে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে বৃদ্ধাকে ধর্ষণ করে। খবর পেয়ে প্রতিবেশীরা অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। রিজিয়া বেগম নামে 70 বছর বয়স্ক একজন বৃদ্ধা মহিলাকে স্থানীয় এক বখাটে কর্তৃক ধর্ষণ করার বিষয়ে গতকালকে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়ের করার পরপরই স্বল্পতম সময়ের ভিতরে বাবুগঞ্জ থানা পুলিশ মামলার মূল অভিযুক্ত স্থানীয় বখাটে জাকির খাঁকে গ্রেপ্তার করে।
ইচ্ছে ছিল বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসনের কর্মকর্তা হওয়ার। তাই মাস্টার্স পরীক্ষা শেষ করে প্রস্তুতি নিচ্ছিলেন নাটোরের গৃহবধূ সুমাইয়া। তবে সেই স্বপ্ন শেষ করে দিয়েছে স্বামীর পরিবার। চিরতরে পৃথিবী থেকে চলে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। সুমাইয়াকে হত্যার অভিযোগে 4 জনকে অভিযুক্ত করে নাটোর সদর থানায় মামলার পর 2 জনকে গ্রেফতার করে পুলিশ। নাসিম উদ্দিনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 2019 সালের এপ্রিলে নাটোর শহরের বলারিপাড়ায় সুমাইয়ার বিয়ে হয় হরিশপুর গ্রামের মোস্তাকের সঙ্গে। প্রেমের সম্পর্কের কারণে মোস্তাক বেকার হলেও মেয়ের বিয়ে দিতে রাজি হন সুমাইয়ার বাবা সিদ্দিকুর রহমান। মেয়ের দিকে তাকিয়ে মোস্তাকের সব চাহিদাই পূরণ করে আসছিলেন তিনি। বাবা মারা যাবার পর সংসারের খরচ মেটাতে বিসিএস এর প্রস্তুতি নেন সুমাইয়া, কিন্তু তা মেনে নিতে পারেনি স্বামী। এর জের ধরে সোমবার সুমাইয়ার উপর নির্যাতন চালানো হয়। অজ্ঞান হয়ে পড়লে সুমাইয়াকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন। সেখানে ডাক্তার মৃত ঘোষণা করলে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। সুমাইয়া খাতুন কে তারা শ্বশুরবাড়ির লোকজন মিলে তাকে হত্যা করেছে। বিসিএস কোচিং করার জন্য করে ওরা এটা সহ্য করতে পারে না পারে আমার মেয়ে নিয়ে যে ওরা নির্যাতন করে মারে ফেলে দিচ্ছে। আমার আপু শ্বশুর বাড়ির লোকেরা আপুকে নির্যাতন করে তাকে মেরে ফেলার পরে তারা তাকে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় নাটোর সদর থানায় 4 জনকে অভিযুক্ত করে মামলা করেন সুমাইয়ার মা। পরে অভিযুক্ত শাশুড়ি ও ননদকে গ্রেফতার করে পুলিশ। তবে পলাতক রয়েছে মোস্তাক ও তার বাবা জাকির হোসেন। তার মা বাদী হয়ে আমাদেরকে মামলা দিয়েছে, আমরা মামলা রেকর্ড করেছি। 4 জন আসামি হয়েছে, 2 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছি। বাকি 2 জন গ্রেফতারের জন্য আমাদের ডিবি পুলিশ, আমাদের থানার পুলিশ এবং আমাদের স্পেশাল টিম কাজ করছে। সুমাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে গেল বছর মাস্টার্স ফাইনাল পরীক্ষা দেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারত ও বাংলাদেশের সীমান্তের অসাধু ব্যবসায়ীরা সংঘবদ্ধভাবে গরু চোরাচালান চক্র পরিচালনা করে। করোনাকালে বন্ধ থাকলেও কোরবানির ঈদকে ঘিরে আবারও চোরাচালান চক্র সক্রিয় হওয়ার আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা ও সীমান্ত বিশ্লেষকরা বলছেন, ঋতু ভেদে ভিন্ন ভিন্ন কৌশল নেয় পাচারে। অনেক সময় দেখা গেছে গরুর গলায় বোমা বেঁধেও পাচার হয়। প্রতিরোধে সীমান্তে নজরদারি আরও কঠোর করার পরামর্শ বিশ্লেষকদের। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। এই হলো ভারত বাংলাদেশ সীমান্তে গরু চোরাচালানের শীতকালীন কৌশল। একজন কাঁটাতারের ওপরে আর 2 পাশে 2 দেশের চোরা কারবারি। চোরাচালানের আরো অনেক অভিনব পদ্ধতি আছে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, অনেক সময় গরুর গলায় বোমা বেঁধেও পাচার করা হয়। এছাড়া কলা গাছের ভেলাতে গরু বেঁধে নদী স্রোতেও ভাসিয়ে পাচার হয় গরু। বিভিন্ন সময়ে কিভাবে চোরাচালান হয় তার ব্যাখ্যা দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জিল্লুর রহমান। এখানে 2টা সংঘবদ্ধ গ্রুপ আছে, একটা হচ্ছে ভারতে আর একটা হচ্ছে বাংলাদেশে। ভারতে যারা এই চোরা কারবারি করে তারা ওই দেশের পঞ্চায়েত তাদেরকে এরা ম্যানেজ করে, বিএসএফ কে ম্যানেজ করে। ঠিক বাংলাদেশে ঠিক একই অবস্থা যারা করে তারাও ওই বিডিআর কে ম্যানেজ করে। অনেক সময় ওই কাঁটাতার কেটে ফুটা করে ওর ভিতর দিয়ে নিয়ে আসে, অনেক সময় নদীতে ভাসায় দেয়। বৈধ অবৈধ পথে আসা গরুগুলোই বাংলাদেশের বিভিন্ন হাটে বাজারে বেচা বিক্রি হয়। যদিও করোনাকাল ও সরকারের বিভিন্ন সময়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে ভারত থেকে বৈধ পথে গরু আমদানি বন্ধ, তবুও কোরবানির ঈদ সামনে রেখে চোরা কারবারিরা সক্রিয় হয়ে উঠতে পারে শঙ্কা করছেন বিশ্লেষকরা। বর্ডার থেকে ঢাকা পর্যন্ত আসতে প্রতি পথে পথে চেকপোস্টে এদের লাইনম্যান আছে, সে এগুলা ম্যানেজ করে। প্রত্যেকটা বক্সে টাকা দেওয়া লাগে, মাস্তানকে টাকা লাগে। বর্ডারে বিজেপি কে আরো অ্যাক্টিভ অ্যালার্ট হতে হবে, আর একটু অ্যাগ্রেসিভ পেট্রোলিং করতে হবে, তাহলে হয়তো কিছু কমায় রাখা যাবে। বিশ্লেষকরা বলছেন, গরু চোরাচালান বন্ধ হলে যেমন দেশীয় গরুর চাহিদা বাড়বে, তেমনি সীমান্তে হত্যার সংখ্যাও কমবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। করোনা সংকটে কোরবানির পশুর হাটে মানুষের সমাগম নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন চট্টগ্রামের খামারিরা। হাট নিয়ে সংশয় থাকায় বিকল্প চিন্তাও করেছেন অনেকে। তবে মেয়র বলছেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করেই এবারের হাট বসবে। এছাড়া হাটের সংখ্যা বাড়ানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি। নয়ন বড়ুয়া তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের হাটগুলো একসময় পুরোপুরি নির্ভর ছিল ভারত ও মিয়ানমারের পশুর উপর, তবে সেই চিত্র এখন নেই। বছর খানেক ধরে এসব বাজার দেশের খামারের গরু ছাগলে ভরা। তবে এবার কোরবানিতে ব্যবসা কেমন হবে তা নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা।
স্বাস্থ্যবিধি মানা না হলে কোরবানির হাটে ক্রেতা সমাগম কম হতে পারে বলে ধারণা খামারিদের। ব্যবসা টিকিয়ে রাখতে অনেক খামারি অনলাইনেও পশু বিক্রি শুরু করেছেন। আমরা যে বাজারে গেলে এটা সামাজিক দূরত্ব থাকবে না, এখন আমরা বিকল্প হিসাবে চিন্তা করতেছি অনলাইনের মাধ্যমে গরুগুলো বিক্রি করা যায় কিনা। ডিসিশন নিয়েছি যে আমাদের ফার্মের কোনো গরু আমরা বাজারে পাঠাবো না, কারণ আমাদের এতে আমাদের কর্মচারীদের জন্য রিস্ক, নিজে বাজারে গেলে রিস্ক। কোরবানি লোকেরা তো এখন অনেক গরু কিনে এখানে লাগছে, যে মনে হলো ওগুলা সব বেচা। চট্টগ্রামের মেয়র অবশ্য বলছেন সব বিধিনিষেধ মেনে পশুর হাটগুলো বসানো হবে। ভিড় কমাতে প্রশাসনের অনুমতি সাপেক্ষে এলাকা ভিত্তিক বাজার বসানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। সরকারের পক্ষ থেকে কি নির্দেশনা আসে এটা আমরা দেখার পরেই তো সেভাবে আমরা এটা ব্যবস্থা গ্রহণ করি। বাজারের সংখ্যা যদি আমরা বৃদ্ধি করতে পারি তাহলে দেখা যাবে হয়তো বাজারের আগে যেই চাপটা ছিল তার থেকে চাপটা কিছুটা কমবে। বন্দরনগরে প্রায় 7 লাখ পশুর চাহিদা থাকে কোরবানিতে। এবছর খামারে ও ব্যক্তি উদ্যোগে বড় করা পশু দিয়েই এই চাহিদা মেটানো সম্ভব বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা আশা করছি যে আমাদের লাগবে হলো 7 লক্ষ সামথিং। সেক্ষেত্রে কিছু গবাদি পশু আমাদের দেশের অন্যান্য জায়গা থেকে আসে এবং সেক্ষেত্রে আমাদের প্রস্তুতি একেবারেই ভালো। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে এবছর চট্টগ্রাম অঞ্চলের 3 সহস্রাধিক খামারে 6 লাখের বেশি গরু, মহিষ ও ছাগল লালন পালন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনার ধাক্কা কাটিয়ে সচল করার চেষ্টা চলছে দেশের স্থলবন্দরগুলো। তবে ভারতীয় অংশের অসহযোগিতার কারণে বেশিরভাগ স্থানেই কেবল আমদানি চালু থাকলেও বন্ধ সব ধরনের পণ্য রপ্তানি। এতে একদিকে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব, অন্যদিকে ভারসাম্য হারাচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্য। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় দেশের স্থলপথে রপ্তানি বাণিজ্যের প্রায় 70% হয় বেনাপোল বন্দর দিয়ে। প্রতি বছর এই বন্দর দিয়ে প্রায় 8,000 কোটি টাকার পণ্য ভারতে রপ্তানি হয়। কিন্তু করোনা সংক্রমণ রোধে ভারত সরকারের নিষেধাজ্ঞায় 22 মার্চ থেকে স্থলপথে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে গত 7 জুন এ পথে ভারতীয় পণ্য আমদানি বাণিজ্য শুরু হলেও নিরাপত্তাজনিত কারণে ভারতীয়রা বাংলাদেশে রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছে। দফায় দফায় বৈঠক করা হলেও এখনও সচল করা যায়নি রপ্তানি বাণিজ্য। রপ্তানিটার জন্য প্রস্তুতি চলছে, পোর্ট এপাশেও খোলা ওপাশেও খোলা। কিছু ব্যবসায়ীদের সমঝোতার কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে হয়ে গেলে খুব দ্রুত রপ্তানি বাণিজ্য খুব দ্রুতই শুরু হবে। 75 দিন বন্ধ থাকার পর গত 8 জুন থেকে আবারও শুরু হয় দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। বন্দর কর্তৃপক্ষ বলছে এই 2.5 মাসে প্রায় 80 কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। 2.5 মাসে আমাদের বেসিক্যালি টার্গেট ছিল 75 কোটির মতো। সেখানে এই সময়টায় আমরা একটু ভালো অবস্থানে থাকি মূলত। তো রেভিনিউ এই সময় যে ট্রেন্ড, এই অনুপাতে এই সময় আমরা মিনিমাম 90 থেকে প্রায় 100 কোটি টাকা পেতে পারতাম। তবে জটিলতা কাটিয়ে কার্যক্রম স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে বন্দর সংশ্লিষ্টদের মাঝে। অভাব অনটন খায় না খায় দিন যাপন করেছি। এখন আল্লাহদের পানামা পোর্ট খোলার কারণে আমাদের দিন ভালোভাবে চলতেছে। এই পোর্টটা খোলার কারণে আমাদের সংসার অনেকটা এক হয়েছে। এদিকে গত 10 জুন থেকে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম চালু হলেও ভারতীয় নাগরিকদের বাধার মুখে ওই দিনই তা বন্ধ হয়ে যায়। যেহেতু বাধা সৃষ্টি করতেছে সেটা আমার মনে হয় স্থানীয় লোকজন করতেছে, ভারত সরকার সেটা দেখতেছে এবং আলোচনা করতেছে। আমি মনে করি যে অতি শীঘ্রই এই আমার স্থল বন্দরটি খুলে যাবে। করোনার প্রভাবে বেহাল দশা দেশের অন্যান্য স্থলবন্দরেরও। আমদানি রপ্তানি কার্যক্রম চালু থাকলেও রাজস্ব ঘাটতিতে বেশিরভাগ বন্দর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে প্রবাসের খবর। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও স্বাভাবিক কার্যক্রমে বন্ধ রয়েছে খাবারের হোটেলগুলো। অধিকতর ক্ষতির সম্মুখীন হচ্ছেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা। কোনোটিতে কমেছে কর্মীর সংখ্যা, কমেছে কাজের পরিধিও। তবে ক্ষতি পুষিয়ে নিতে দেশটিতে থাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সহযোগিতা চান প্রবাসী বাংলাদেশিরা। আরব আমিরাতের প্রতিনিধি কামরুল হাসান জনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে করোনা নিয়ন্ত্রণেই শুরুতে বন্ধ করে দেওয়া হয় হোটেল রেস্তোরাঁ। পার্সেল বিক্রির মাধ্যমে রেস্তোরাঁগুলো চালু রাখা হলেও মালিকপক্ষের আয়ের খাত নেমে এসেছে শতকরা 10%। লকডাউন শিথিলের পর দুবাইয়ের হোটেল রেস্তোরাঁয় বসে খাবার অনুমতি থাকলেও করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দিনের বেশিরভাগ সময় কাস্টমারবিহীন সময় পার করেছে রেস্তোরাঁগুলো। করোনা ভাইরাসের কারণে লকডাউন কারণে আমাদের রেস্টুরেন্ট খুব খারাপ ছিল। এখন ইনশাল্লাহ আগের থেকে মোটামুটি ভালো হচ্ছে। তাদের যে নিয়ম কানুন আইন কানুন আমরা সেটা মেনে যথেষ্ট পরিমাণ মেনে চলছি। যেমন কিচেনে আমরা দূরত্ব বজায় রাখছি, ওপরে টোটালি আমরা খানা বন্ধ রাখছি। দুবাইয়ে সম্পূর্ণ বিপরীত চিত্র। দেশটির রাজধানী আবুধাবিতে সেখানে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে গণজমায়েত। হোটেল রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণেরও এখনো অনুমতি আসেনি। মার্চের পর থেকে আয়হীন দিন কাটছে রেস্তোরাঁ ব্যবসায়ীদের। আমরা যারা ব্যবসায়ীরা এখানে এই দেশে আছি, এই দেশের অনেক নিয়ম কানুনের মধ্যে আমরা ক্রান্তিকালে অতিক্রম করতেছি। এই ব্যাপারে আমরা প্রবাসীরা যারা ব্যবসায়ীর সাথে জড়িত আছে, প্রবাসী শ্রমিক ভাইরা যারা দেশের রেমিটেন্স পাঠাচ্ছে, তাদেরকে সরকারের পক্ষ থেকে কোনো প্রণোদনা, যেটা চাল ডাল এগুলো না, ব্যবসায়িকভাবে যেটা আমাদের দেশীয় ব্যাংক আছে, রাষ্ট্রীয় ব্যাংক, এই ব্যাংকগুলোর থেকে আমরা যদি কোনো সহযোগিতা পেতাম তাহলে আমরা অনেক উপকৃত হতাম। দীর্ঘদিন দেশটিতে সুনামের সাথে রেস্তোরাঁ ব্যবসায় জড়িত রয়েছেন হাজারো প্রবাসী বাংলাদেশি। সাময়িক ক্ষতির মুখোমুখি হলেও অবস্থার উত্তরণে এখন করোনা মহামারীর শেষ দেখার অপেক্ষায় দিন গুনছেন তারা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ইউরোপ ও এশিয়ার মাঝখানের ছোট্ট দ্বীপ দেশ সাইপ্রাস থেকে করোনা পরিস্থিতির সবশেষ অবস্থা নিউজ 24-কে তুলে ধরেছেন প্রবাসী শিক্ষার্থী মাহফুজুল হক চৌধুরী। সাইপ্রাসে দীর্ঘ 2 মাস লকডাউন শেষে বিগত 1 মাস আগে লকডাউন পুরোপুরিভাবে খুলে দেওয়া হলে এখানে মানুষ আগের মতোই স্বাভাবিক জীবনযাত্রা শুরু করেছে। মানুষ আগের মতোই কর্মব্যস্ত সময় পার করছে। বিগত 2 মাস লকডাউনের মধ্যে মানুষ গৃহবন্দী থাকতে থাকতে একটা অস্বস্তির মধ্যে পড়ে গেছিল। তো সেই বিগত 1 মাস আগে লকডাউন খুলে দেওয়া হলে সেই অস্বস্তিটা মানুষ এখন কাটিয়ে ওঠার চেষ্টা করছে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সাইপ্রাসের একটি ব্যস্ততম শহর নিকোসিয়া। এখানে সব সময় মানুষ থাকে। তো যখন সাইপ্রাসে লকডাউন চলছিল এই জায়গাটার মধ্যে কোনো মানুষজন ছিল না। তো 1 মাস আগে লকডাউন খুলে দেওয়া হলে এখানে সেই আগের মতো মানুষের সমাগম হওয়া শুরু হয়। সাইপ্রাসে যে বাংলাদেশিদের যে অবস্থা, এখানে অসংখ্য বাংলাদেশিরা লকডাউনের মধ্যে কর্মহীন হয়ে পড়ছিল। তো তারাও এখন আস্তে আস্তে কর্মে যোগ দেওয়ার চেষ্টা করছে। তারা এখন যারা চাকরি হারিয়েছিল তারাও নতুন করে চাকরি খোঁজার চেষ্টা করছে। তো হয়তো এভাবে যদি চলতে থাকে তাহলে সাইপ্রাসের যে আগের একটা সুপরিবেশ ছিল সেটি খুব শীঘ্রই ফিরে আসবে বলে আশা করা যাচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। সীমান্ত বিরোধে ভারতকে দায়ী করে বিবৃতি দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। লাদাখ সীমান্ত থেকে পিছু হটতে ভারত ও চীন রাজি হলেও মস্কোর মধ্যস্থতায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে কাটেনি দিল্লি বেইজিংয়ের সংকট। আর সমস্যা সমাধানে রাশিয়ার মধ্যস্থতা চায় না দুদেশের কোনো দেশই, এমনটাই জানিয়েছে মস্কো। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। অনেক বিতর্কের পর লাদাখ সীমান্ত সংঘর্ষের জন্য ভারত বেশি দায়ী বলে বুধবার এক ব্রিফিংয়ে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়াং। সীমান্তের ঘটনার জন্য চীন দায়ী নয়। দুদেশের সেনার কমান্ডারেরা সীমান্তে যেখানে আলোচনায় বসে 16 জুন রাতে ভারতের সম্মুখ বাহিনী প্রকৃত নিয়ন্ত্রণ রেখাটি অতিক্রম করে বসার স্থানের তাঁবু ধ্বংস করে দেয়। সৈন্যদের উপর হঠাৎ আক্রমণ চালায়। এতে উভয় পক্ষের মধ্যে তীব্র শারীরিক শক্তি প্রদর্শন করা হয়, ফলে প্রাণহানি ঘটে। ভারতের সেনাদের উপর দায় চাপিয়ে একই কথা বলেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। দুপক্ষের সম্মতিতে বিরোধ থেকে সরে আসলেও শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভারতকে আহ্বান জানিয়েছে চীন। পূর্ব লাদাখ সীমান্তে পুরোদুস্ত শান্তি ফেরাতে মঙ্গলবার ভার্চুয়ালে ত্রিপক্ষীয় বৈঠকে বসেছিলেন রাশিয়া, ভারত, চীনের পররাষ্ট্রমন্ত্রীরা। তবে সেই বৈঠক যে ফলপ্রসূ হয়নি তা স্পষ্ট করেছে মস্কো। রাশিয়ার প্যারেড অনুষ্ঠানে অংশ নিতে সোমবারই মস্কো যান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই প্যারেডে অংশ নিতে পারেন চীনের প্রতিরক্ষা মন্ত্রীও। তবে সীমান্ত উত্তেজনা নিরসনে পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছে দিল্লি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।
খেলার খবর। পাকিস্তান, ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের পর এবার স্থগিত হলো বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর। করোনা ভাইরাসের কারণে অনুকূল পরিবেশ সৃষ্টি না হওয়া এবং ক্রিকেটারদের প্রস্তুতির অভাবকে কারণ দেখিয়ে সফর স্থগিতের কথা জানিয়েছে বিসিবি। জুলাইয়ের মাঝামাঝি টেস্টে চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরের কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের, কিন্তু এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থান বিচ্ছিন্নভাবে লকডাউন করা হচ্ছে। ক্রিকেটাররাও বাইরে অনুশীলন করতে পারছেন না। এমন অবস্থায় টাইগার শিবির ক্রিকেটের জন্য প্রস্তুত নয় বলেই মনে করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরবর্তীতে সুবিধাজনক সময়ে সিরিজ আয়োজনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে দুই বোর্ড। শেষ করব নিউজ 24 সংবাদ, তার আগে শিরোনামগুলো আরও একবার।